লেডিস ক্লাবের সুপ্রিয় বন্ধুগণ, শুভেচ্ছা, স্বাগতম। নতুন বছরে পা দিয়েছি। গত বছর দেখা হয়েছিল আর এই যে বছর দেখা হলো। আশা করি সবার এই পৌষের কুয়াশা মাখা শীত খুব ভালো কাটছে। শীতের আমেজ কাটতে না কাটতেই সকলের পিঠে খাওয়ার আয়োজন চলে আসবে এবং চলছেও প্রতিনিয়ত। আমরা প্রতিবারের মতো আজকে লেডিস ক্লাবের আড্ডায় বসেছি। আমাদের সাথে 3 জন গুণী মানুষ আছে, পরিচয় করিয়ে দেব। তার আগে ওই যে নতুন বছর আসে, পুরনো বছর যায়, অনেক কিছু দিয়ে যায়, আবার অনেক কিছু নিয়েও যায়। আমরা হারিয়েছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। স্রষ্টার কাছে তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের জন্য শোক ও সমবেদনা জানাচ্ছি। যাওয়া আসার পথের ধারে এমনি করেই চলবে আমাদের দিন। এভাবেই আমাদেরকে পুরনোকে ভুলে নতুনকে নিয়ে থাকতে হবে। সেই আশায় আজকের আড্ডা শুরু করছি। আমার ডান দিক থেকে মৌলি আজাদ, নামটা বলার সাথে সাথেই নিশ্চয়ই বুঝে গেছে ওনার কর্মকাণ্ড কি। উনি একজন লেখক। কেমন আছেন? ভালো আছি আপা। ভালো না থেকে উপায় নাই, এখানে লেডিস ক্লাবে এলে সবার ভালো থাকতেই হয়। আমি বিশেষ করে খুব ভালো আছি। আজকে 3 জন ঝলমলে মুখ। মৌলি আজাদের পরে যিনি আছেন রাহিমা আক্তার রুমা, একজন উদ্যোক্তা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন বছর কেমন কাটছে? নতুন বছর তো মাত্র শুরু, ভালোই কাটছে। ভালোই কাটছে। তারপরে আছেন আমাদের সোমা দত্ত, প্রোগ্রাম ম্যানেজার, মানুষের জন্য ফাউন্ডেশন। মজার ব্যাপার হলো আজকে আমাদের যে বিষয় কথার সৌন্দর্য। আপনারা মিলিয়ে দেখুন, যিনি লেখক কথা দিয়েই উনি কথা গাঁথেন, কথার ভেতরের কথাকে বের করে এনে তারপরে সেটা অন্যের কাছে পেশ করেন। কথার সৌন্দর্য পুরোপুরি মৌলি আজাদের মধ্যে আছে এবং সেগুলি আমরা ধীরে ধীরে বের করে আনবো। আর যিনি উদ্যোক্তা মানেই তো অনেক কিছু বলতে হয়, অনেক কিছুর সাথে চলতে হয়। কথার সৌন্দর্য কিন্তু সেখানেও প্রয়োজন হয়। আর সোমা দত্ত যিনি মানুষের জন্য কাজ করেন, মানুষ মানেই তো একটি মূর্তিমান সৌন্দর্য। তো মানুষের সাথে চলতে গেলে কথার সৌন্দর্য বিতরণ না করে পারা যায় না। আমি আসলে প্রথমে মৌলির কাছে আসছি। কথার সৌন্দর্য কেমন লাগছে শব্দটা? কথার সৌন্দর্য, এই যে আজকের এই টপিকটা, প্রথমে সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই। এবং এই টপিকটা যে আজকের অনুষ্ঠানে হবে, এটা আমি গত বছরের বোধহয় শেষের দিকে, বোধহয় আমাকে 29 কি 30 ডিসেম্বর জানানো হয় নেক্সাস টিভি থেকে, যাকে আপা জানান যে লেডিস ক্লাবের 3 তারিখের যে প্রোগ্রাম, সেটার বিষয় হচ্ছে কথার সৌন্দর্য। এবং সেটার উপস্থাপনা করবে হচ্ছে বকুল আপা। আপনার কথা বলে তো আমি সবসময় প্রতি বছরই লেডিস ক্লাবের অনুষ্ঠানে আসি। এটা আমার একটা প্রিয় জায়গা, কারণ এখানে হচ্ছে প্রথমত হচ্ছে এটা একটা নারীদের কথা বলার প্ল্যাটফর্ম এবং বহু বছর ধরে যে লেডিস ক্লাবটা চলছে, কিছু অফলাইনের আমরা কয়েকজন এবং অনলাইনে সংযুক্ত কয়েকজন নারী থাকেন তাদের সাথে, যেটা আর আমি অন্য কোনো টিভিতে দেখি না। এবং তাই আমার এটা খুব বিশেষ পছন্দের একটা অনুষ্ঠান। বাহ। তারপরে যখন শুনলাম আজকের টপিক হচ্ছে কথার সৌন্দর্য, সুতরাং তো আরও বেশি আগ্রহী হলাম এখানে আসার, কারণ কথাই তো সব। কথা দিয়েই তো আমরা একে অপরের প্রতি আকৃষ্ট হই, তাই না? আমাদের যত রূপ থাকুক, দেখবেন যখন আমরা কারো বন্ধু হই, তার আমরা রূপ দেখে হই না, তার আমরা অর্থ সম্পদ দেখে বন্ধু হই না, কি হয় তার গুণ দেখে, এবং গুণটা হচ্ছে সে সুন্দরভাবে কথা বলা। তো যখন শুনলাম যে আজকের অনুষ্ঠানের টপিক কথার সৌন্দর্য, অনেকগুলো কিন্তু আজকে আমার বাইরে প্রোগ্রাম ছিল, সব প্রোগ্রাম ক্যান্সেল করে আপনাদের অনুষ্ঠানে এসেছি। বাহ। এবং কথার সৌন্দর্য বিতরণ করছি। রুমা, ছোট করেই বলি, ছোট নামেই বলি, কথার সৌন্দর্য এটা আপনার উদ্যোক্তা জীবনে কতখানি প্রয়োজন এবং পরিবার থেকে শুরু করি। আসলে তো পরিবারের বাইরে আমরা কেউ নেই। এই যে এখানে আমরা বসে আছি, আমরাও কিন্তু একটা পরিবার, 4 জন মিলে। তো সেরকম আপনার ঘরে যে পরিবার, সেই পরিবারের কথার সৌন্দর্য কতখানি আপনাকে দেয় এবং আপনি কতখানি দেন, আর আপনার উদ্যোক্তা জীবনে কতখানি এটার প্রকাশ ঘটে? ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে এবং ধন্যবাদ জাকি আপুকে। আমি এই নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই। কথার সৌন্দর্য আমার কাছে পরিবার থেকেই শুরু। পরিবারে আমরা কিভাবে
কথা, মানে কিভাবে কার সাথে কিভাবে সম্পর্ক, কোথায় গিয়ে কার সাথে কিভাবে কথা বলতে হবে, পরিবার থেকেই আমরা শিখি এবং সেই শিক্ষাটাই আমরা চারপাশে ছড়িয়ে দিই। আর উদ্যোক্তাদের কথা বলতে হয় কাজের মাধ্যমে। কথা দিয়ে আকৃষ্ট করো এবং কাজ দিয়ে তা প্রকাশ করো। এই হলো আমাদের মানে উদ্যোক্তা জীবনের কথার সৌন্দর্য। বাহ, খুব ছোট্ট করে সুন্দর করে একদম বুঝিয়ে দিয়েছে। এবার সুমা দত্ত, আপনি তো মানুষের জন্য ফাউন্ডেশনে কাজ করেন। তো মানুষ মানেই যে মৌলি বলেছিল যে আমরা একজনের সাথে আরেকজন কিভাবে যুক্ত হই, কথার মাধ্যমেই, না রূপ দেখে না ধন সম্পদ দেখে। তো এই যে মানুষ, আপনার মানুষ নিয়েই কাজ, এই মানুষের মধ্যে আপনি কতখানি কথার সৌন্দর্য মানে ঢেলে দিতে পারেন এবং কতখানি গ্রহণ করতে পারেন? ধন্যবাদ। আমি নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি ঠিকই বলেছেন, মানুষের জন্য ফাউন্ডেশন, মানুষ নিয়ে কাজ। তো এর মধ্যে কিন্তু কথা সৌন্দর্য মিশে আছে আর কি। এটা আপনি জানেন, এটা একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন। আমরা একেবারেই প্রান্তিক মানুষের জন্য কাজ করি, যারা একদম বিশেষ করে নারী এবং পিছিয়ে পড়া বলবো না, যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে সেই সমস্ত নারীদের নিয়ে কাজ করি, মেয়েদের নিয়ে কাজ করি। তো সেই সব নারী এবং মেয়েদের জন্য আসলে কথাই বলা হয়, বিভিন্ন বিষয়ে আলাপ করা হয়। তারা কেমন আছে, কি চায়, কি শুনতে পছন্দ করে, কিভাবে জীবনটাকে দেখতে চায় বা কি হওয়া উচিত, এই যে মনের কথাগুলো আমাদেরকে টেনে বের করতে হয়, শুনতে হয়। এবং যেই জায়গাটায় আসলে একজন মানুষ হিসেবে বিকশিত হওয়ার যে জায়গা, সেগুলোর সাথে যদি মালাটা গাঁথতে হয়, কথা দিয়েই করতে হয়, কাজের সাথে সম্মিলনটা ঘটাতে হয়। তো কথার মধ্যেই থাকি আমরা, কথা দিয়েই তাদের মনটা গলানোর চেষ্টা করি এবং আমরাও তাদের সাথে মিশে এক হয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেইভাবেই সম্মিলিতভাবে আমাদের কাজটা চলছে, শহর থেকে নগরে, নগর থেকে গ্রামে, বন্দর এবং প্রত্যন্ত অঞ্চলে, একেবারে সবখানে। আসলে আমার মনে হয় একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, কান্না যদি না করে তাহলে কিন্তু সবাই চিন্তিত হয়ে যায়, তাই না? যে বাচ্চাটা কাঁদছে না কেন। তাকে নানা রকম পদ্ধতিতে, এমনকি আমি বাচ্চার পিঠে চট থাপড়ও দিতে দেখেছি, এটা ডাক্তারি মতে। হ্যাঁ, তার মানে একটা চিৎকারও কিন্তু একটা সৌন্দর্য। মানব শিশু জন্ম নিচ্ছে, আমরা খুব হাসছি, আনন্দ করছি, কিন্তু শিশুটি কেন কাঁদছে না, এই ভয়ে আমরা আবার বিবর্ণ হয়ে যাচ্ছি। তো এই যে মানব শিশুর একটা ছোট্ট চিৎকার, সেখান থেকে আমার মনে হয় কথার সৌন্দর্যটা বেরিয়ে এসেছে। এবং তার প্রথম শব্দ, বিশেষ করে আমাদের বাঙালি, বাংলাদেশে বা বাংলা ভাষাভাষী যারা আছে, তারা মা শব্দ দিয়ে শুরু করে তার কথা। তো এই যে মাতৃত্বের সৌন্দর্য, মার সৌন্দর্য, মাটির সৌন্দর্য আমাদের চারিপাশে এত সুন্দর করে মিশে আছে যে আমরা কথার সৌন্দর্য থেকে কোনোভাবেই দূরে যেতে পারবো না। আমি একটা লেখা পড়ছিলাম, আফজাল হোসেন সম্ভবত ফেসবুকে লিখেছিলেন, 2-3 দিন আগে হবে, হ্যাঁ, অনেক বড় আর্টিকেল। তো তার মাঝে কয়েকটা লাইন খুব মনে ধরলো, যে আগে ছেলেমেয়েরা প্রেম করার জন্য গল্প উপন্যাস পড়তো, কবিতা পড়তো, মানে কথার সৌন্দর্য বাড়ানোর জন্য। আর আজকাল এই কথার সৌন্দর্যটা দরকার হয় না। মানে এমনভাবে উনি বলছেন যে ভালোবাসাটা এখন অসভ্যতায় পর্যবসিত হয়েছে। মানে যদিও মানে জিভ কাটতে ইচ্ছে করে এরকম শব্দের পরে, কিন্তু বিষয়টা কিন্তু একেবারেই সত্যির কাছাকাছি। মানে এখনকার সময়ে, বর্তমান সময়ে, যেহেতু মৌলি লেখালেখি করেন, উনি গল্পের নায়কের মুখ দিয়ে কথা বলান, নায়িকা সেই কথায় মোহিত হয়, অথবা গ্রামের সৌন্দর্য, অথবা আকাশের চন্দ্র, সূর্য, তারা, গ্রহ, নক্ষত্র সব কিছুই একটা সুন্দর উপমায়, সুমহিমায় প্রকাশিত। তা আপনি কিভাবে আপনার নায়ককে দেখতে চান বা নায়িকাকে দেখতে চান, যে তাদের মধ্যে কথার সৌন্দর্য কতখানি হতে পারে? কথাটা কিন্তু আসলে সব, আপনি তো আগেই বললেন যে আমরা যে যখন জন্মাই তখন চিৎকার দিই, কথা না বলতে পারি কিন্তু আমরা একটা চিৎকার দিই। যতদিন বেঁচে থাকবো আমরা সবাই শুধু কথা বলবো। হ্যাঁ, যদি আমাদের সৃষ্টিকর্তা আমাদের বাক শক্তি রাখেন তাহলে আমরা কথা বলবো, কারণ এটাই হচ্ছে ভাব প্রকাশের প্রথম মাধ্যম। দেখুন, যখন আমরা মরে যাব বা মৃত ব্যক্তি কিন্তু কিছু বলতে পারে না, হ্যাঁ, সেটা তার সব শেষ। কিন্তু কথা যতদিন আছে, মানে আমরা চলমান আছি, জীবন্ত আছি একদম। এবং সেটা শুধু আমি না, যারা সবাই লিখেন কথার মাধ্যমে, কথা মানে নায়ক নায়িকা উপন্যাসের বা গল্পের বা কবিতার যে চরিত্রগুলা, তার মাধ্যমে কিন্তু অনেক কিছু ফুটিয়ে ওঠে।
যখন আমরা একটা বই পড়ি তখন কিন্তু বই কিন্তু কথা বলে না, কিন্তু চরিত্রগুলো এমনভাবে ফুটে আসে, যদি সত্যিকারই লেখক লিখতে পারে তাহলে কিন্তু আমার মনে হয় যে তারাই একদম পড়ছে। একদম চলমান একটা মানুষ চলছে, হাঁটছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক সময় মুখে আমরা অনেক কথা বলতে পারি না, বলতে চাই যে আজকে বাসায় হাজবেন্ড আসলে এই কথাটা বলবো, কেন দেরি হলো, এটাও সুন্দর করে গুছিয়ে বলতে পারি না। কিন্তু একটা লেখার মধ্যে কিন্তু এগুলি সবই আছে, মানে মনের কথা, মনে মনে কি ভাবছে সেটাও কিন্তু লেখক লিখে দিচ্ছে। অতএব লেখাটাও আমার মনে হয় যে ভাষার সৌন্দর্যেই তার মতো করে সে এগিয়ে যায়। ভাষার সৌন্দর্য তো অবশ্যই আর কি। এবং লেখার মধ্যে কি হচ্ছে, লেখার মধ্যে কিন্তু আমরা কি হচ্ছে, যেমন ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় অনেক লেখা পড়লে কিন্তু আপনি তা পাবেন। আবার হচ্ছে প্রতিবাদ, হ্যাঁ, কোনো একটা লেখা পড়লে, যেমন নারীদের যদি প্রতিবাদের কোনো ইয়ে হয় তাহলে আমরা কি করি, যেমন আমরা সমরেশ মজুমদারের, যারা আমরা 90s-এর জেনারেশন, আমরা কি করেছি, দীপাবলির যে চরিত্রটা পড়েছি না, সাতকাহনে, সেটা মনে হয় যে আমি যদি দীপাবলির মতো হতে পারতাম, ওর মতোই কথাগুলো বলতে পারতাম যখন একটা আমরা বিপর্যয়ে পড়ি। তো প্রতিবাদ সবকিছু তো আসলে কথার মাধ্যমে আসে। আবার গান, হ্যাঁ, ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, তো এই যে কথার মাধ্যমে এটা আসছে, মানে শুধু কথার মধ্যে কোনো বিকল্প নেই। তবে এখানে আমার একটা কথা আছে, যে কথা হতে হবে যে অবশ্যই পজিটিভ হতে হবে, এবং আরেকটা জিনিস হতে হবে, কথা কিন্তু সত্য কথা হতে হবে। যে কখনো যে আমরা দেখবেন যে সত্যই সুন্দর, হ্যাঁ, যেমন দেখবেন অনেক প্রেমিক আছে মিথ্যা কথা বলে ভুলায়, হ্যাঁ, খুব মনটা ভালো লাগে সে একটা কিছু মুহূর্তে, কিন্তু পরবর্তীতে তো আমি প্রতারিত হই, সেরকম কথার আবার দরকার নেই। একদম একদম। আমি একটা দম্পতিকে চিনি যারা বিয়ের অনেক দিন পর প্রেম করে বিয়ে করেছে, এবং বিয়ের অনেক দিন পর তাদের ডিভোর্স হচ্ছে যখন তাদেরকে কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলতে দেওয়া হয়েছে, খুবই অদ্ভুত ব্যাপার যে তখন তারা মনের কথা বলছে। মানে এত বছর তাদের ওইভাবে কথার আদান প্রদান হয়নি। যখন প্রেম করেছে তখন চিঠিতে হয়েছে, চিঠির সময়ের প্রেম ছিল তাদের, চিঠিতে কথাবার্তা হয়েছে। তো চিঠি লিখলে একটা হয় কি, আমার যেটা হয়, আমি জানি না আপনাদের হয় কি না, আমার মনে হয় কি অনেক সব কথা তো বলাই হয়ে গেছে। যেমন আব্বাকে আমি চিঠি লিখতাম, যখন আব্বা আসার পরে আব্বার সাথে যে ঝাঁপিয়ে পড়ে অনেক কথা বলা, ওটা না আসতো না। আমার মনে হতো কি বলবো, কোনটা বলবো, সব তো লিখেই ফেলেছি। তো এই যে কথার মালা, সোমা বলছিলেন, কথার মালা যদি না গাঁথা হয় তাহলে একটা সম্পর্কও ছিন্ন হয়ে যায়, স্বামীর সাথে স্ত্রীর, প্রেমিকের সাথে প্রেমিকার, সন্তানের সাথে মায়ের। এবং এই যে আপনি কিছুক্ষণ একটা ডিভোর্সের কথা বললেন, আমাদের এখানে কেন এখন ডিভোর্স রেট বেশি? আপা যেমন ওখানে এনজিওতে কাজ করছেন, আপা জানেন, আমাদের কিন্তু এখন আমরা কথা বলি না। হ্যাঁ, কথা বলি না। আমরা দেখেছি, আমার নিজের ফ্যামিলিতে দেখি যে কখনো যদি কোনো মানে রেস্টুরেন্টে আমরা খেতে যাই, আমরা কিন্তু এখন কথা বলি না, আমরা খাচ্ছি আর মোবাইল ঘাটছি, সুতরাং এই যে কথা আর বলি না, সুতরাং সমস্যাগুলো আর সলভ হয় না, তাই না? তো এই কাছাকাছি থাকা মানুষগুলিকে বলবো যে কথা বলতে হবে, প্রয়োজনেও বলতে হবে, অপ্রয়োজনেও বলতে হবে, দরকার হলে ক্ষমা চেয়ে নিতে হবে যে আমি কি বেশি বকবক করলাম, আমি কি বেশি প্রগল্ভ হলাম, কিন্তু কথা বলতে হবে। আরও কথা শুনবো, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। লেডিস ক্লাবের বন্ধুরা, বিরতির সময় এলো, ফিরে আসবো আবার, কথা দিচ্ছি, সেই পর্যন্ত সাথেই থেকো। বিরতির পরে আবার ফিরে এলাম, ওই যে কথার সৌন্দর্যে মালা গাঁথবো বলে। এবং লেডিস ক্লাবের বন্ধুরা, তোমাদের বলছি, জুম আইডি দেয়া আছে আমাদের, জলদি ঢুকে যাও এবং আমাদের এখানে যে 3 জন গুণী বন্ধু আছে তাদের সাথে কথা বলার সুযোগ নাও। আচ্ছা, রুমার কাছে আসি, মানে ইয়ে করে বিয়ে নাকি পারিবারিকভাবে বিয়ে? পারিবারিকভাবে বিয়ে। তাহলে আপনার ওনার সাথে প্রথম কথা কি হয়েছিল? প্রথম আমার ওনার সাথে কথাই হয়নি। এই যে আমরা কথা নিয়ে কথা বলতে এসেছি, কি ব্যাপার দেখুন, ওনার কথাই হয়নি। তারপরে কি হলো? তারপরে প্রায় 3 মাস পরে আবার যখন নাকি আমাদের বিয়ে সম্পূর্ণ ঠিক, তখন আমাদের বাসায় আসলো। আসার পরেই আর কি টুকটাক কেমন আছেন, ভালো, এই ওরকম কিছু। এর মধ্যে টেলিফোনেও যোগাযোগ হয় না? না। এটা কত সালের কথা? এটা 2000-এর পরে আর কি। 2000-এর পরে, মানে বেশি না, 25 বছর আগে। আমাদের বিয়ে ঠিক হওয়ার অনেক দিন পরে বিয়ে হয়েছে,
মানে বিয়ে ঠিক হয়েছিল, হ্যাঁ, হ্যাঁ। আসতো আমাদের বাসায়, তেমন কথা টথা হইতো না, কিন্তু আমাদের বাসায় আসতো। ওমা, বাসায় আসতো, তারপরও আপনি চোখের ভাষাতেও কিছু বলেননি? ইশারা ইঙ্গিতে কিছু একটা হতে ইশারা হতো। ইঙ্গিতে। সাংঘাতিক ব্যাপার তো। তো তারপরে প্রথম যে কথাটা বললেন বা প্রথম যে কথাটা মনে দাগ কেটেছে ওনার, অথবা আপনি বলেছেন ওনার মনে দাগ কেটেছে, উনি কখনো বলেছে? ওনার কোনো কথা আমার মনে দাগ কেটে, মানে আমার মনে দাগ কেটেছে কিনা জানি না, তবে আমি প্রথম মানে উচ্চারণ ছিল আমার খুব মাথা ব্যথা। ওই যে আপনার কথা হচ্ছিল না যে আপনার মনের ভিতরে গুমট হয়েছিল, সেই একদম জন্যই হয়তো একদম সেইটাই মাথা ব্যথা হয়েছে। হয়েছিল। বাস এই কথাই মানে সব সময় বলতো যে হ্যাঁ, শুধু একটা কথাই শুনলাম, আর কোনো কথা আমি শুনি নাই, আমার মাথা ব্যথা। এখন তো মাথা ব্যথা চলে গেছে? হ্যাঁ, এখন নিশ্চয়ই অনেক কথা হয়? অনেক কথা, মানে অনেক কথা। অনেক কথা? হ্যাঁ, এখন হয় না কথা, কথা এখন বন্ধ। ওমা, কেন? উনি মারা গেছে। ও, খুবই দুঃখিত আমরা। তাহলে তো আকাশের তারা হয়ে গেছেন। ওই যে শুরুতে আমি বলেছিলাম, এখন ওই যে তারার পানে চেয়ে চেয়ে, অথবা রবীন্দ্রনাথের কথাই যে কে বলে গো সেই প্রভাতে নেই আমি, অর্থাৎ তিনি নিশ্চয়ই আপনার কাছে অনেক স্মৃতি রেখে গেছেন, তাই না? যেটা তো সেই স্মৃতিটাই আমরা একটু মানে কথার সৌন্দর্য যদি শুনতে পারি না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। ওনার স্মৃতি তো মানে অগণিত, আহা, এই স্মৃতি তো কখনো শেষ হবে না। আর উনি যে চলে গেছে, চলে যাওয়ার পরেও স্মৃতির কোনো কমতি নেই। এই যে এখন আমি রাস্তা দিয়ে যখন আসছি, তখন ওনার কথা আমার মনে পড়ছে আহা, যে এইখান দিয়ে তো আমরা গেছি, একসাথে এখান দিয়ে গিয়েছি। আমাদের কথা হয়েছে, এভাবে উঠছি। যে কোনো সমস্ত ব্যাপারে স্মৃতি মানে কখনো যখনই যে মলিন অনুষঙ্গ হয় না। আসে, সেই অনুষঙ্গের মাঝে হ্যাঁ। উনি কিন্তু রয়ে যান। রয়ে যায়। কত রয়ে বছর যান। সংসার করেছেন? সংসার বেশি দিন করা হয়নি। তারপরে আমার বাচ্চা হয়েছে, একটা বাচ্চা ছিল, উনি খুব অল্প বয়সে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। যে কিছু করার ছিল না আসলে, আমাদের কারো হাতে নেই জিনিসটা আর কি। হ্যাঁ, আর আমি মানে সম্পূর্ণ একটা মানে গৃহিণীই ছিলাম। মানে আমার ঘর, স্বামী, বাস এই আমি। এই যে আমার জীবন উদ্যোক্তা হব কোথাও, মানে এর ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারিনি, কখনো কোনো কিছুই করিনি, হয়নি আমার দ্বারা। হয়তো বা আমি বাড়ি থেকে মার্কেটে যাব কখনো একা, কখনো আমি যাইনি। কিন্তু এখন আমি মানে একাই, আমি সারা মনে হয় আমি যদি মানে সারা বিশ্ব আমি একাই করতে পারবো, এরকম এমন আমাকে দিয়ে গেছে, তৈরি আর করে কি। দিয়ে গেছে। ও সব সময় বলতো, তুমি কেন একা চলতে শিখো না, কেন একা চলতে হয় না, আরে হয়তো চলে যাবে বলে হ্যাঁ, এরকম। একা চলতে হয় না, একা চলতে হবে না, এরকম বলে উনি আমাকে মানে সবসময় সাহায্য সময় আমাকে করে। এটাও একটা সৌন্দর্য, সম্পর্কের সৌন্দর্য। সম্পর্কে শুনছি। আচ্ছা না, মা, আমার আমি খুব শ্রদ্ধা সোমা এবং- আপার কাছে যাব, তার আগে সন্তানের প্রথম কোন কথাটা খুব মানে বুকে লেগেছিল? সন্তানের প্রথম কথা তো সব মায়েরই মানে বুকে যেটা লাগে, মা ডাক, এটা তো আর বলার কথা না। এখন ও কথা বলে না? কথা বলে মা, মানে আম্মু ছাড়া তো কিছুই বোঝে বুঝে না। না। এই এখন আর তো কি। মাই বাবা, সব, বাবাই মা। হ্যাঁ। যাক্কা, মানে এই যে মন খারাপ আসার করিয়ে সময় দিলাম আমার সাথে হয়তো। আসতে চাইলো, আম্মু আমি তোমার সাথে যাব। আমি আরে। বললাম না মা, আমি তো একটা যাচ্ছি, হয়তো বা আমি তোমার দেখবো না তুমি কোথায় বসে আছো। না, কোনো অসুবিধা ছিল না, আসতে পারতো হ্যাঁ, কিন্তু। একদম। আহারে, যাক, ওর জন্য অনেক আদর রইল। হ্যাঁ, দোয়া আর করবেন। যিনি ওপারে চলে গেছেন তিনি শান্তিতেই থাকুন, তার আত্মা চিরশান্তিতে আমিন, বসবাস আমিন। করুন, এই আমিন। কামনাই করছি। আমিন। মানে দুঃখিত মন খারাপ করে দেওয়ার না, জন্য। না, না। আসলে এই যে মন খারাপ মন ভালো, এগুলির মধ্যে দিয়েই চলতে হবে আমাদের। দাদা নিশ্চয়ই আছেন? আচ্ছা, একদম। তো এই যে দাদার সাথে মানুষের সাথে তো চলেই সব সময়, দাদার সাথে, সংসারের সাথে কিভাবে এই কথার সৌন্দর্যগুলি প্রতিদিন একটু একটু করে নতুন হতে থাকে? যেটা আপা বলছিলেন, পরিবারে আমরা যখন থাকি, কথার মধ্যে দিয়েই চলেই আমরা থাকি। তারপরেও কর্মব্যস্ততায় আমাদের এই সময়গুলো নানাভাবেই চলে যায়। অফিস বা বাহিরের সময়টা, রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমাদের অনেক সময় চলে যায় রাস্তায় যাতায়াত করার ক্ষেত্রে। তো ঘরে যখন আমরা থাকি, তো সেই সময়টা নিজেদের মধ্যে কথা বলবার চেষ্টা করি, কাজের সাথে মিলেমিশে কথা হয়,
সংসারের কথাও কিন্তু কথা, যে এখন এটা আনতে হবে, এই জিনিসটা নেই, এই প্রয়োজনীয় কথাগুলো যেটা দেখা যায় যে আমাদের দাম্পত্য সময়কালীন সময়ে বেশি হয়, সন্তানের কথা বেশি হয়, নিজেদের মধ্যে মন খুলে যে পরস্পরের যে কথা, আপনি যেটা উদাহরণ দিয়েছিলেন যে কাঠগড়ায় দাঁড়িয়েছে তখন তারা নিজেদের কথা বলছে এবং ডিভোর্সটা শেষ পর্যন্ত হয়নি। তো আমরা মনে করি যে এই জায়গাটা থেকেই বের হয়ে আসা দরকার, আসতে হবে। নিজেদের মধ্যে নিজেদেরকে সময় দেওয়া, নিজেদের কথা শোনা। আমরা যেটা করতে পারি আর কি, যে দুজন মানুষ তো আলাদা, তাই না? আলাদা, একজনের একদম সময় আলাদা আরেকদম জগৎ থেকে আসি। যে আলাদা জগৎ থেকে আমরা আসি, মিলবে না কখনো। তো সেই জায়গাটা থেকে একটা পছন্দ আমার কি হতে পারে বা ওনার কি আছে, সেই জায়গাটা যদি আমরা শেয়ার করি, বিনিময় করি, করি তো আমরা। তো সেইভাবেই কথার সূত্রগুলো আগায়। তো আপনি দাদার কথা বলছিলেন, তারও কিছু পছন্দের জায়গা আছে, প্রত্যেকটা মানুষেরই যেমন থাকে, আমার কিছু আছে। তো সেইগুলোকে মিলেমিশেই আমরা এগিয়ে যাই সংসার জীবনে। আর আমাদের ঘরে আমাদের এক ছেলে এক মেয়ে আছে। বাহ। তো এটা তো চলমান প্রক্রিয়া। তো এমন হয়েছে যে কখনো কারো সেটা প্রিয় লেখক হতে পারে, প্রিয় গায়ক হতে পারে, অথবা প্রিয় মানুষ হতে পারে, যার কথা এখনো মাঝে মাঝে মনে পড়ে? হ্যাঁ, আমরা আবারও ঘর থেকেই বলি যে আপা যেমন বলছিলেন সমরেশ মজুমদারের কথা উদাহরণ দিচ্ছিলেন। তো এরকম আমাদের একটা জায়গায় খুব মিল আছে, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পছন্দ করি, সুকান্তের লেখা পছন্দ করি। তো আমরা দুজনে সেগুলো গানগুলো বিশেষ করে খুব শুনি একসাথে। খুব যে বেশি সময় আমরা শুনতে পারি সেরকমটা না, চেষ্টা করি যতখানি আমরা একসাথে সময় পাই কাটানোর জন্য। ওটা তো যৌথ ভালো লাগা। হ্যাঁ, আমি বলছি যে এই মুহূর্তে আপনার এমন কাউকে মনে পড়ছে কিনা, সেটা পরিবারের কেউ হতে পারে, বন্ধু হতে পারে, যে যার কথা শুনতে খুব ভালো লাগতো, মনে হতে হ্যাঁ যদি আবার তিনি শিক্ষক হন, প্রিয় শিক্ষকও থাকে, তো এরকম কথা কারো এখন মনে পড়ছে কিনা এই মুহূর্তে? সেই রকম তো আছেই, বন্ধুদের মধ্যেই তো অনেকেই আছে যারা সুন্দর করে কবিতা বলে, আবৃত্তি করে, গান করতো। এবং আমাদের এক বন্ধু আছে, সে খুব সুন্দর করে, এই যে যেরকম আমরা এখানে গল্প করছি, সেই গল্প তার কথাগুলোই একটার পিছনে আরেকটা লেগে লেগে মনে হয় যে এত সুন্দর করে মানুষ বলতে পারে, কিভাবে ছন্দ হয়ে যাচ্ছে। সেই বন্ধুটার কথা খুব মনে পড়ছে। সে আমাদের সাথেই আছেন, হয়তো এই প্রোগ্রামটাও দেখছেন। বাহ, শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, এবার এই প্রসঙ্গে মৌলির কাছে আসছি, এই মুহূর্তে কাকে মনে পড়ছে? এই মুহূর্তে ঠিক না, লেডিস ক্লাবে ঢোকার পরপরই কেন জানি মাথায় ঘুরছে আর কি মির্জা গালিবের কথা। কারণ হচ্ছে যে একটু বেশি সাজগোজ করেছি, তো নিজে সাজগোজ করেছি। তো সাজগোজ করলাম, আয়নার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম, আর মির্জা গালিবের সেই কবিতা মনে পড়ছিল যে আমি সারা জীবন আয়না পরিষ্কার করেছি, কিন্তু আমার চেহারাই তো দাগ ছিল। সেটা এটা মানে কিছুক্ষণ ধরে এটাই মনে পড়ছে। আর এছাড়া যদি বলেন যে পরিবারের কার কথা মনে পড়ে আর কি, এখন ঠিক বলবো না, আমার প্রতি মুহূর্তে আমার বাবার কথা মনে পড়ে। হ্যাঁ, এই কারণটা হচ্ছে যে আমার বাবা, যারা জানেন, যারা টিভি সেটে দেখছেন, অনেকেই সবাই আমাকে যারা চিনেন, হয়তো আমি তত নোন ফেস না, তারপরে যদি চিনে থাকেন যে আমার বাবা ছিলেন লেখক এবং অধ্যাপক হুমায়ুন আজাদ। তো আমার বাবার যে কথাগুলো আমার সবসময় খুব মনে পড়ে আর কি, কারণ তার কথা খুব গোছানো ছিল। এবং আমার বাবাকে আমি কখনো বাংলা ইংরেজি মিলিয়ে কোনো কথা বলতে কখনো শুনিনি। তিনি যদিও আর কি, তিনি কিন্তু ভাষা বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছিলেন, এডিনবরা থেকে পাশ করেছিলেন, পিএইচডি করেছিলেন, কিন্তু তিনি কখনো বাংলা ইংরেজি মিলিয়ে কথা বলতেন না। তিনি তার ফোন নাম্বারটা আমার মনে আছে যে একবার একজন জিজ্ঞেস করেছিল যে স্যার আপনার সেল নাম্বারটা কি, তো তিনি সেই নাম্বারটা পর্যন্ত বাংলায় বলছিলেন। তো উনি এরকমই ছিলেন। তো তার কথা, তার উচ্চারণ, তার ভাষার যে জ্ঞান, সেটা আমার সবসময় মনে পড়ে। আমি চেষ্টা করি আর কি তার মতো মানে গুছিয়ে কথা বলতে, কিন্তু আমি জানি আমার অতটা হয় না। মানে যতটাই হয় অবশ্যই পরম্পরা একটা বিষয় থাকে। আর সাজগোজের কথায় আসি, আমি যখন দেখলাম মানে আমাদের সেটের বাইরে, তো এই মৌলি কি সুন্দর লাগছে, সে এমনিতেই সুন্দর এবং তার ছবি দারুণ চমৎকার আসে। তো বলছে আমি নিজে সেজেছি। আমি আরো মোহিত হয়ে গেলাম,
কি সাংঘাতিক, এত সুন্দর করে নিজে সেজেছে আর আমি বসে থাকি আমাকে কখন মেকআপ আর্টিস্ট সাজিয়ে দেবে, নিজে সাজতে পারি না। তো আরও এই যে সুন্দর অবয়ব, খোলা চুল, ছোট্ট টিপ, সব কিছু মিলিয়ে আমার ওই গানটা মনে পড়ছে যে বাবা বলছে যে দোকানে যাবি খুকু, কিনা, আয় সাজবি গানটা। কিনা, আয় খুকু আয়। নিশ্চয়ই আয়নার সামনে বসে তখন মনে পড়ে যে আহারে বাবা যদি বলতো আমায় আয় খুকু আয়। আমি আসলে সাজগোজটা খুব এনজয় করি, হ্যাঁ। যদিও আমার বেশ বয়স, হয়তো এখানে যারা আছে আপা ছাড়া হয়তো তাদের চেয়ে আমার বেশ বয়সী মনে হচ্ছে হয়তো না। আমার চুল দেখে বোঝা যায়, কিন্তু আমি সাজগোজটা এনজয় করি। যখন আমার এখানে যেহেতু লেডিস ক্লাব, অনেক আপারাই সংযুক্ত হবেন, যখন একদম মন খারাপ থাকে, অনেকে আছে না মন খারাপ থাকে না, ফ্রাস্ট্রেটেড এই সেই আর কি, আমি একদম কোনো দিকে তাকাই না, আমি সোজা সাজতে বসে যাই। এই যে সৌন্দর্য, একদম আসলে সাজতে বসে যাই আর তখন কি। নিজের সৌন্দর্য, নিজের মনের যে মানে ঘোর অমাবস্যা বা ঘন ঘটা যাই থাকুক সেটা কেটে যায়। সত্যি, তো এবং যেমন তখন আমার সুন্দর ভালো কথা লাগে, শুনলে মন recharge ভালো feel করি আর হয়। কি। এবং আমি আমার পরিচিত যারা এরকম ফ্রাস্ট্রেটেড থাকে বা কোনো কিছু ভালো লাগে না, আমি তাদেরকে বলি, এবং তারা আমাকে ফোন করে বলেছে যে মৌলি আপা আপনি তো ঠিকই বলেছেন, বাহ। সাজগোজ করে ভাল লাগছে। হ্যাঁ, সাজগোজ থাকলে, ফিটফাট থাকলে বা ঘর গোছালে, হ্যাঁ, এবং আত্মবিশ্বাস বাড়ে। অর্থাৎ তাই। সৌন্দর্য বিষয়টা সবকিছুর মধ্যে আছে। কথা, এটা কিন্তু মনের কথা। মন বলছে যে তুমি তোমাকে সাজিয়ে তোলো, তোমাকে তুমি দেখো এবং তোমাকে সত্যি। আর তুমি এটা তো ধন্যবাদ অনেকে বলো। হয়তো বলতে পারবে এটা যে নারী দেখে বোধহয়, এটা আমি বলছি, না, নারী দেখে না। আমি পুরুষ যারা আমার বন্ধু আছে তাদেরকেও বলি, যখন ভালো লাগবে না, ফিটফাট আচ্ছা, হয়ে থাকো, দেখবে ভালো লাগবে। ছেলেদেরটা বলবো। আমি এই যে আমাদের জুমে যুক্ত হয়ে গেছে তিনজন বান্ধবী, শাহিদা গালে হাত দিয়ে কি ভাবা হচ্ছে? হ্যাঁ, না, গালে হাত দিয়ে কাকে ভাবা হচ্ছে? শুনতে পাচ্ছে না নাকি? নায়িকা ভাব। শাহিদা আপা পরে আছেন। হ্যাঁ, একদম একদম শুনছি, বলো। আমি তো আমাদের স্যারের মেয়েকে দেখছি, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম হ্যালো, শোনা যাচ্ছে, খুব সুন্দর। স্যারের মেয়েকে দেখছি, মৌলিকে দেখছি আমি, এত সুন্দর করে সেজেছে আর বলে আমি নিজে সেজেছি। মৌলির কথাগুলো খুব তন্ময় হয়ে শুনছিলাম। মৌলিও আমার খুব প্রিয়, আর স্যার তো আমার ভীষণ প্রিয় ছিল। স্যার যখন অসুস্থ ছিলেন আমি কিন্তু হাসপাতালে দেখতেও গিয়েছিলাম। এত ভালো মানুষ ছিলেন, তো এত গুণীজন। আর স্যারের মেয়ে মৌলি, সে তো বলার অপেক্ষা রাখে না। আর আজকে যে আমার বন্ধু বকুল, আমার যে কত মানে ভালো, এত কাছের একজন বন্ধু, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমার 2টা প্রোগ্রাম সকাল থেকে, একটা ছিল বকুলের সাথে আর একটা ছিল তোমার একটা বিয়ে, সব ক্যান্সেল করে দিয়ে ভাবলাম আজকে বকুলের এই জুম আড্ডায় বসে যাই। আমার বন্ধুকে দেখার লোকটা আর সামলাতে পারলাম না। কি সৌভাগ্য। সবাইকে অনেক ভালো লাগছে, আর কথাগুলো তো সেই রকম, মানে এত সুন্দর হচ্ছে আলোচনা যে আমি শুনছি। মানে এক একজন গুণী বসেছে। আসলে আমরা নারীরা এখন তো অনেক এগিয়ে আছি, অনেক অনেক, বিশেষ করে সবে গুণে গুণান্বিত নারীরা এখন। বিশেষ করে কথায়, হ্যাঁ, কথা বলতে গেলে তো কথা বলতে তো গেলে তো ছাড়তে কেউ ইচ্ছে করে ছাড়ে না। না। হ্যাঁ, সেটাই। তো হ্যাঁ, তুমি আমাদেরকে শুভেচ্ছা দিয়ে ভীষণ সংক্ষিপ্ত ভালো করো, লাগছে। বিরতিতে যেতে হবে বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনজন বসে আছে স্টুডিওতে, তিনজনকেই আমার অশেষ অশেষ শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর অনেক আনন্দে কাটুক। আমার বন্ধু বকুল সহ সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা। আল্লাহ তোমাকেও হাফেজ। এক ডালি শুভেচ্ছা, এক ডালি ভালোবাসা, এক আকাশ ভালোবাসা। জুমের বন্ধুরা থাকুন, আবার ফিরে আসবো, কথা বলবো। আবারও ওই যে সময় হয়ে গেল বিরতিতে যাবার, কিন্তু ফিরছি। কথা কিন্তু থেমে থাকবে না, কথা চলবেই, এবং কথার সৌন্দর্য হীরা মণি মাণিক্য মুক্তা হয়ে ঝলমল করবেই। কথা দিয়েছিলাম ফিরে আসব, কথা রাখতে, কথা বলতে ফিরে এলাম। এটাই এক ধরনের সৌন্দর্য। সত্য মানেই সুন্দর। আমি সত্য কথা বলছি, তাই সত্যের সাথেই আছি। তোমরাও সুন্দরের সাথে থাকো। আমরা একটু জুমের বন্ধুদের সাথে কথা বলে আসি। তরু আপা কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, একদম। ভালো না থেকে তো উপায় নাই, সামনে বন্ধু, পাশে বন্ধু। না আপু, আপনি আমার একজন প্রিয় অভিনেত্রী। আহা, আপনার অভিনয় আমার খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপনাকে দেখে আজকে বসলাম আরো। আহারে, কি সৌভাগ্য হ্যাঁ আমার। আপু বলো। মানে এটাই একটা সুযোগ, এই যে এখন যেরকম আমরা এখানেও একটি ড্রয়িং রুম সাজিয়ে বসেছি গল্প হ্যাঁ করার আপু। জন্য, তো এই যে টেলিভিশনের মাধ্যমে আমি যে জি। আপনাদের ড্রয়িং রুমে প্রবেশ করেছি এবং সেখান থেকে আপনার অন্তরে প্রবেশ করেছি, আমার ভীষণ ভালো লাগছে এটা জানার পরে। কিন্তু আমি জানি ধন্যবাদ আপু। এটা একটু গোপনীয় ব্যাপার যে তরু আপা খুব ভালো গান গাইতে পারে। আমি না জানি, আপু, বাকি এমনি তিনজন just জানে না। drawing। না, বাকি তিনজনের জন্য গান উপহার দিতেই হবে, সেটা 1 লাইন হোক 2 লাইন হোক। আচ্ছা ঠিক আছে আপু। আমি আমি খুব পুরোনো দিনের গানগুলো খুব পছন্দ করি আপু, বাহ, আমি ছোটকাল থেকে। সেই গান, আচ্ছা সেই গান থেকে আমি একটা ওদের গিয়েছিলাম, ওইটাই আমি কয়েক লাইন গাচ্ছি। একদম একদম। এক বর্ষায় বৃষ্টিতে ভিজে দুটি মন কাছে আসলো, এক সমুদ্র কল্পনা পেয়ে দুটি মন ভালোবাসলো, এক বর্ষায় বৃষ্টিতে ভিজে এক ভাবনা আর একটু আকাশ অনুরাগে লিখে ইতিহাস, এক ফাগুনে মন্ত্রণা নিয়ে, এক ফাগুনে মন্ত্রণা নিয়ে দুটি চোখ যেন হাসলো, আহা, এক বর্ষায় বৃষ্টিতে ভিজে। দারুণ দারুণ। আমি কিন্তু প্রত্যেকবার চাই আপনাকে, এবং প্রত্যেকবার একটা এরকম গান, এই যে ফাগুনের মন্ত্রণা শব্দটা, আমরা কি জানি ফাগুন ফুল ফোটে, অথবা আমরা চলচ্চিত্রে এরকম গানও শুনেছি যে ফুল ফুটুক আর না ফুটুক আজ আমার বসন্ত, কিন্তু এই যে গীতিকবি যারা, ফাগুনের মন্ত্রণা, এই যে গানের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ চয়ন, মানে এক একটা মনে হচ্ছিল ঝিলিক দিচ্ছিল। উনি যখন গাচ্ছে, একে তো অনেক মায়া দিয়ে গেয়েছেন আপনি, অনেক আবেগ ছিল আপনার গানে, অসাধারণ। হ্যাঁ, কঠিন এই এবং গানটা খালি তো গলায় গেয়েছেন। সাধারণ কেউ গায় না, অসাধারণ। জুমের বন্ধুরা আমাদের সাথেই থাকো, আমি একটু রুমা কাছ থেকে আসছি। উনি তো লিখে ভাব প্রকাশ করে, কথা বলে, বলতেই থাকে, কথার মালা সাজায়। সোমাও তাই, কথা দিয়ে প্রত্যন্ত অঞ্চলে চলে যায়। রুমা কি করে কথা দিয়ে? রুমা যে উদ্যোক্তা, একজন নারী উদ্যোক্তা, নিজের কাজ নিয়ে নিজের সাথেও তো কখনো কথা বলতে হয়, তাই না? সেটা কিভাবে? উদ্যোক্তাদের কাজের সাথেই কথা বলতে হয়। একদম। আপনি যদি নিজের কাজটাকে কথা দিয়ে না সাজান, মানে নিজের ভিতরের সৌন্দর্য কথার মাধ্যমে বের করে তারপরে আপনার উদ্যোগে ওটা কাজে লাগাতে হবে, যে আমি এইভাবে এই রং এইখানে এইখানে এইভাবে ব্যবহার করব। আর আমার সব কিছুর মধ্যেই কথা থাকবে, যেন আমার পোশাক কথা বলে, আমার গহনা কথা বলে, আমি যে চলছি, আমি যে ফিরছি, সব কিছুর মধ্যেই কথা থাকে। আমি আমার কাস্টমারের সাথে যদি আমি আমার প্রোডাক্ট, আমার উদ্যোগ নিয়ে সম্পূর্ণভাবে সুন্দরভাবে কথা না বলতে পারি, এদেরকে বুঝিয়ে না বলতে পারি, তাহলে তো আমার সেই কথাগুলিও নিশ্চয়ই অবসরে সাজাতে হয়। অবশ্যই অর্থাৎ সাজাতে কথার হয় যে সঙ্গেই আমি থাকে। এইভাবে কথা বলবো, এইভাবে আমি একটা পোস্ট লিখবো, এইভাবে আমি আমার প্রোডাক্টের এগুলো আমি মানুষকে জানাবো, এইটা নিয়ে কথা বলতে হয়। বাহ বাহ, কি অসাধারণ। আর এই যে যে শাড়িটা পরে আছেন বা যে এটা আমার গহনাগুলি- ডিজাইন করা শাড়ি, আমার উদ্যোগের শাড়ি।
আর গহনাও, মানে সবকিছু রঙের সাথে ম্যাচ করে আমি আর কি রেডি অর্থাৎ নিজেকে নিজে সাজালাম সাজাচ্ছি, আর কি। তার মধ্যেও একটা অব্যক্ত না বলা কথা আছে, যে কথাগুলো আমাদের পড়ে নিতে হবে, তাই না? অফ হোয়াইটের মধ্যে সবুজ বেশ উকি দিচ্ছে, অর্থাৎ মনটা সবুজ আছে এখনো। তারপরে পার্ল সমুদ্রের বিশালত্ব ধারণ করে, সেগুলিও সৌন্দর্য বর্ধন করছে, অসাধারণ। ওনার তো কালার সেন্সও থাকে খুব ভালো। একদম, একজন হ্যাঁ উদ্যোক্তা হ্যাঁ, তাও মানে থাকতে এমন হয়। একটা কালার যদি যেটা সে সব সেটা ঋতুর বাঁচায়। সাথেই কিন্তু যাবে, শরতেও যাবে, হেমন্তেও যাবে। এখন প্রতিটা ঋতুর উপরেই কাজ করা হয়, প্রতিটা ঋতু, শুধু ঋতু না, আমাদের মানে যে বাংলাদেশের যে রূপ সৌন্দর্য, তারপরে যে উৎসবও কিন্তু রঙের উপরে নির্ভর করে, কথার উপর 12 মাসে 13 পার্বণ 13 কথায় আছে। হ্যাঁ। আচ্ছা, জুমে এবার আমাদের সাথে 6 জন, একেবারে 6 ঋতু 6 ঋতু হয়ে আছে। দেখা যাচ্ছে হ্যাঁ, আমি আকলিমা আপা হাত তুলুন, মানে আনমিউট করুন। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। সকলকে। সেটে যে আপুরা বসে আছে খুব সুন্দর করে কথা বলছে, আমি তাদের কথার মালা শুনছিলাম আর মুগ্ধ হচ্ছি। আর আপু যে পরিচালনা করছেন খুব ভালো লাগছে, আপনার ধন্যবাদ। কথাগুলো আরো মিষ্টি লাগছে। আহা, আসলে আমি অনেক দিন পরে আজকে জুমে জয়েন করলাম, প্রায় 8-9 মাস পরে। এর মধ্যে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আহা, তার মানে আপনাদের দুলাভাই, মানে আমার হাজবেন্ড, উনি মারা গেছেন আহারে। আগস্ট মাসের 5 তারিখে। এরপর থেকে আমার সমবেদনা আর রইল আপনার ধোঁকা পরিবারের হয়নি। জন্য, এবং দুলা ভাইয়ের আত্মা ওপারে শান্তিতেই থাকুন, সেই কামনা করছি। বলুন আপা। তো ভালো লাগছে, এখানে আজকে অনেক কথা নিয়ে আলোচনা হচ্ছে। সেটের আপুদের ড্রেস কোড এবং সাজসজ্জা এত সুন্দর, এত আমি মানে মনে হচ্ছে যে আমি কি পারবো এইভাবে সাজতে। মানে নিশ্চয়ই। প্রত্যেকটা জিনিসের কম্বিনেশন খুব ভালো লাগছে। আর আপনি যে পরিচালনা করছেন আপনারটাও, মানে আমি দেখতেছি যে আমি শিখছি আপনাদের কাছ থেকে। আহারে। ভাবছি যে আমি কোথাও গেলে এভাবেই সাজবো, এভাবেই দেখবো। এটাই আর কি। আসলে হয়েছে যে নারীরা এখানে যারা আছেন সবাই উদ্যোক্তা, আমরা নারীরা তো এগিয়ে যাচ্ছি, আরো এগিয়ে যাব। আর আমাদের এই প্ল্যাটফর্মটা তো আমাদের নারীদের জন্য, এই নেক্সাস লেডিস ক্লাব আমাদের অনেক এগিয়ে দিয়েছে। আমরা নারীরা অনেকখানি এগিয়ে গিয়েছি, আমরা আমাদের চিনতে পেরেছি, আমরা আমাদের অবস্থান ধরে রাখছি, আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যাব, যাতে আমাদের সন্তানেরাও আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তো এটাই হলো আমার কথা। ধন্যবাদ বাহ সকলকে। বাহ, অসাধারণ কথামালা। তো আমরা নতুন বছরে মিষ্টি মুখ করেছি কে কে? বকুল আপা, এই আপাকে বলবো যে আপা শুধু বাইরে গেলেন না, ঘরে থাকলেও সাজবেন। ঘরেও, এবং দরকার হলে হ্যাঁ, মৌলিক তাহলে ফোন আপনার নাম্বারটা খুব ভালো দিয়ে দেবো। লাগবে, খুবই ভালো লাগবে আপনার। হ্যাঁ, আপনার অনেক যে পুরনো যেসব স্মৃতি বা দুঃখ যা আছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের তো আসলে ভুলতে হয়। আমার তো ভুলতে যেমন মা হয়, বাবা হ্যাঁ। কেউ নেই, হ্যাঁ আমার তো সারাক্ষণ মনে পড়ে, কিন্তু আমি তো ভুলতে হবে, না হলে তো বাঁচতে পারবো না। একদম হ্যাঁ, একদম। শুধু ওই যে সাজবে, আবারও, মন ভালো থাকবে। রবীন্দ্রনাথের কথায় আসি যে আমার যা ছিল তা গেল চলে, যা নেই তার ঝোঁকে, কি নেই সে কথা বেশি ভাবা যাবে না। যাই হোক, আমরা এখন মিষ্টি মুখ করতে পারি হ্যাঁ, তো, জানি না যাকে আমাদের জন্য সেরকম ব্যবস্থা রেখেছি কিনা, কিন্তু এখানেই আছেন একজন মিষ্টি। মিষ্টি কেমন আছেন? আনমিউট করে বলুন আমাদের। আপা শুভ সন্ধ্যা, মিষ্টি বিকালের আপনাদের সবাইকে মিষ্টি মিষ্টি শুভেচ্ছা। আপনার আহা। গলার আওয়াজ অনেক মিষ্টি, আপনার কথাতে পুরো অনুষ্ঠানটা মিষ্টি হয়ে গেছে। নিশ্চয়ই ভালো আছেন আপু? একদম একদম, খুব ভালো আছি। এখন আরো ভালো লাগছে এই যে নিজের সম্পর্কে কথার সৌন্দর্য দিয়ে মালা গাঁথা, সেটাও একটা অন্যরকম ভালো লাগা। সেই ভালো লাগাতেও কিন্তু আমি ভাসছি। সেই মৌলি থেকে শুরু হয়েছে, তারপরে এই যে সোমা ছিল, রুমা ছিল, এখন সবাই মিলে বলছে। আপনার কণ্ঠটাও ভীষণ মিষ্টি। আপনি এখন আমাদেরকে মিষ্টি খাওয়াতে পারবেন না, আপনার বাড়ি গিয়ে খেয়ে আসাও সম্ভব না, কিন্তু মিষ্টি কণ্ঠের একটা মিষ্টি গান শুনবো ইউ এখন। আর মোস্ট ওয়েলকাম আপা, অবশ্যই আমি খাওয়াবো। তারপর তো আপা আরেকটু কথা বলবো, মিষ্টি কথা বলতে গেলে মিষ্টি মন লাগে, যার একদম। মন মিষ্টি না সে মিষ্টি কথা বলতে পারবে না। পারবে না। তাই আমাদেরকে সব সময় নিজের মনটাকে সুন্দর রাখতে হবে, ইনার সাইডটা ব্রাইট রাখতে হবে, তাহলে অটোমেটিক মিষ্টি কথা বের হয়ে যাবে আপা। একদম। এবার মিষ্টি গান বের করুন দেখি, 2 লাইন।
এবং মিষ্টি গানের ও, পরে আপনি আমরা জানেন আমি যথারীতি গান করি? বিরতিতে যাব। হ্যাঁ, কণ্ঠ শুনেই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে অল্প। হ্যাঁ, অল্প। ও, ধন্যবাদ। তা ভালো জিনিস আমি একটু অল্পই করে ভালো। আপনার জন্য গাচ্ছি। কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না আহা। হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় ভরিতে ভরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। ধন্যবাদ একদম আপা। যথার্থ, এই আড্ডার জন্য যথার্থ। আমরা আরও কিছুক্ষণ রইব বন্ধুরা, আবার সময় হলো বিরতিতে যাবার। ফিরছি এবং ফিরবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। ফিরে এসেছি আবার। ওই রবীন্দ্রনাথের গানের লাইন দিয়ে বলতে ইচ্ছে করেছে, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। কাছে ডাকার সময় যত আগাচ্ছে, বিদায়ের ঘন্টাও তত বাড়ছে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে আছি। তো শেষ ধাপে আমরা উপস্থিত বন্ধুদের কথা শুনবো এবং জুমের বন্ধুদের কথা শুনবো। তার আগে ছোট্ট করে আমি আপনার কাছে যাচ্ছি সোমা। আপনি এই যে গান, আগে যে গানগুলো হতো, হ্যাঁ, যেমন এই যে দুজন মানুষ গান করলেন, অতি সুন্দর মনোহর, কথাগুলি যেন শোনার সাথে সাথে হৃদয়ে গেঁথে যায়। এবং অনেক, আমি ছোটবেলায় অনেক গান কিন্তু শুধু শুনে শুনে শিখেছি, আমার লেখা ছিল না। তার মানে ওই কথাগুলি ওরকম মর্মে পশিল একটা ব্যাপার আছে আমার। ওনাদের গান শুনে না আমার ওই যে হয় না, দেখা দেখি শাখা নড়ে, ওরকম। তা আমার না 2 লাইন গাইতে ইচ্ছা করছে, যদি অনুমতি পাই। একদম শুরু করে দেন। গলা সাদা নাই, আমি শুধু এটা অনুষ্ঠানের সৌন্দর্য এবং কথার সৌন্দর্য কি প্রকারে হতে পারে এবং দেশমাতৃকার বন্দনা এর মধ্যে আছে। খুবই পঞ্চকবির একজন, সবাই চেনে। মাঝখানের লাইনটা এরকম, বিনায়ে মুরজে সননে গরজে জাগিয়া উঠুক গীতি গো, আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক প্রীতি গো। একদম এই গানের সাথে আছি না আমরা? নতুন বছর, আমরা নতুন বন্ধুত্ব করছি। আর এই যে শব্দের সৌন্দর্য, প্রতিটা শব্দ, সননে গরজে, ভিনায়ে মুরজে, এগুলি কিন্তু এখন আমাদের বাচ্চারা এইসব গান শোনে না। তাদেরকে কিন্তু আমার নতুন করে আবার শেখাতে হবে। আমরা যেটা গান শুনে শিখেছি, এখন সেটা আপনাকে শেখাতে হবে। সেই কথার সৌন্দর্য আপনি পরিবারে বাচ্চাদের কিভাবে শেখান? ওই যে আপনি যেটা বলছিলেন, পছন্দ অপছন্দ, আসলে আমাদের প্রজন্ম বা আমাদের পরবর্তী প্রজন্ম, পছন্দগুলা এক একজনের এক একভাবে তৈরি হয়। আমরা যেটা মনে করছি এই শব্দটা কত সুন্দর, মিষ্টি, কথা দিয়ে মালা গাঁথা আছে, ওরা মনে করছে এটা ওদের কাছে একটু কঠিন লাগছে, সহজ নয়, এটা এরকম করে বলার কি আছে। আমি প্রতিদিন যা চর্চা করি, যা দেখি সেরকম হলেই তো হয়। তো বাচ্চাদের কাছে সেটা তাদের কাছে পছন্দ। তো আমরা যে গানগুলোর কথা শুনছিলাম, এটা আমাদের সমসাময়িক, একদম। ওদের এখন সমসাময়িক যেটা আছে তাদের মতো করে গায়। যেমন আমার ছেলের কথা যদি বলি, সে ব্যান্ড গান খুব পছন্দ করে। তাকে আমি অনেক চেষ্টা করেছি যে রবীন্দ্রনাথকে সে ধারণ করুক, শিখুক। আমি বন্যাদি স্কুলে পাঠিয়েছি তাকে। আমার মেয়েকে আমি চেষ্টা করেছি, সে এখনো আছে, নাচ করছে, কিন্তু গানের প্রতি তার মতো করে আগ্রহ। সে একটু রবীন্দ্রনাথকে গায়, চেষ্টা করে। কিন্তু এই যে বিষয়গুলো যে আছে, ওদের ব্যান্ডের গানেও কিন্তু অনেক কথা আছে, সৌন্দর্য আছে। যেমন হচ্ছে যে একটা গান আছে যে রোদ নিয়ে গান, সিনেমায় ব্যবহৃত হচ্ছে, হুমায়ুন আহমেদের সিনেমায় ব্যবহৃত হচ্ছে। শোনার যে অভ্যাসটা, সেটা হোক, তাহলে হাসি মাখা মুখ যে গানটা ওরা খুব পছন্দ করে গায়, সেটা এটাই স্বাভাবিক। পছন্দটা তৈরি হোক, তারপর আস্তে আস্তে ওরা ঠিক জায়গা মতো পৌঁছে যাবে। পছন্দটা আমাদের জাগিয়ে। আমি এটা বলতে চাই দর্শকদের যে আমরা কি সুন্দর, আগে কি সুন্দর দিন কাটাইতাম, যে গানটা করি আমরা ভেতর থেকেই করি, মন থেকেই করি। তো আমি এটা বলতে চাই যে আগেও সুন্দর কাটাতাম, এখনো সুন্দর আছে। আমরা হয়তো সেই সৌন্দর্যটা আমাদের মতো করে দেখি, একই রকম দেখতে চাই। সেই দেখার দৃষ্টিভঙ্গিটা যেটা আছে, সেটা আসলে এক একজনের এক সৌন্দর্য। অনেক ধন্যবাদ। এখানে কিন্তু একটা কথা আছে, এখানে কবিতা শুনবো, কিন্তু হ্যাঁ, কবিতা কথা বেশি বললে কবিতা দ্রুত বলে যাচ্ছে। এটা হচ্ছে যে
আগে যে আপনি বললেন না, আগে আপনি শুনে শুনে গান শিখতেন, তাই না? কিন্তু এখন আমি একদম লেটেস্ট এই প্রজন্মের যেসব ব্যান্ডের গানগুলা, আমিও কিন্তু ব্যান্ড ভক্ত, পুরানো প্রজন্ম হলো মাইলসের গানটা আমার একদম। একদম, কিন্তু এখন যে ইদানিং গানগুলো আমি কিন্তু শুনে 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 বুঝতে পারি না, ওটা আমার প্রিন্ট করে পড়ার পর পড়ার আমার এটা পরে আমি তখন যে বুঝি। কি এটা একটা বলছে। মানে তবে একদম, একদম। আমি নতুন যে বাচ্চাদের দোষ দিব না, এটাই সময়ের দাবি নতুনরা- এটা। এবং নতুনরা নতুনদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো, এবং নতুন যেটা যেটা ভালো হয় সেটা আমরা নিব। একদম একদম সময়ের দাবি। আপনি কবিতা প্রস্তুত রাখেন, আমরা কবিতা শুনতে শুনতে যাব। রুমার করে কাছে ছোট্ট করে জানতে চাইবো যে তার পরিবার জীবন, অনেকটা একাকী জীবন, একটা সময় সুন্দর যৌথ জীবন ছিল, একটা সন্তান, সব কিছু মিলিয়ে একটা অন্য আবহ, অন্য জগৎ। এখানে আজকে এসে কথার সৌন্দর্য অনুষ্ঠানে কেমন লাগলো ছোট্ট করে বলতে হবে। আমি বলেছি আগেই যে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আছি, আর যারা জুম আড্ডায় আছে তাদেরকে যদি আজকে না নিতে পারি করজোরে ক্ষমা চাচ্ছি, পরের অনুষ্ঠানে সবাইকে নিব। আমরা রুমার কাছে যাচ্ছি। এখানে এসে আমি আর কি নিজে আমার ভিতরে যে একটা জিনিস চাপা ছিল, মানে অনেক দিন বলা হয়নি, ওই কথাগুলি আমি বলতে পেরেছি, তার জন্য আমার খুব ভালো লাগছে। আর সবার সাথে মিলিত হয়ে তো খুব ভালো লাগছে। এই আর কি নিজের বুকের ভিতর থেকে একটা চাপা কেমন যেন হালকা লাগছে খুব। বাহ, এই কি অসাধারণ না আজকের প্রাপ্তি! খুব সুন্দর করে, অনেক 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 ধন্যবাদ। দিন ওর কথা বলা হয় না কারোর সাথে, আজকে বললাম, এই আর কি। না, এটা দরকার ছিল, আমাদের জন্যও দরকার ছিল, কারণ আমরা তো আড্ডা দিচ্ছি এখানে। লেডিস ক্লাবের আড্ডা মানেই মেয়েদের কথা। এক সময় যেটা হেসেল পাড়ে হতো, হ্যাঁ, রান্নার ফাঁকে ফাঁকে হতো। এই যে আমরা আকলিমা যদি আপার সাথে যদি কথা না বলতাম, উনি যখন বলছিল যে গত প্রায় 7-8 মাস পরে আসছেন, আমি কান খাড়া করে রেখেছি যে কি বলবে, কেন ওনার এতদিন দেরি হলো। কিন্তু এরকম একটা বাস্তব সত্য কথা বলবে, এটার জন্য কিন্তু প্রস্তুত ছিলাম না। এর মাধ্যমে আমরা জানলাম, আমাদের দর্শক বন্ধুরা জানলো, জুমে যারা আছে আরও সবাই জানলো, এবং সবার মনে এটা কিন্তু অনুরণিত হতে থাকবে। তো এটা শুরু হয়েছিল কিন্তু আপনাকে এত সুন্দর মিষ্টি একটা মুখ না এসে বসলো আমাদের মাঝে। তো কত আসলে মানুষের না বলা কথা থাকে, কত ব্যথা থাকে, আমরা এখানে সব বলবো, বলার জন্য এসেছি। আর আজকের বিষয়টা তো এক অসাধারণ সুন্দর, কথার সৌন্দর্য। তো আমি বেশি সময় নিব না। জুমের বন্ধুরা তোমরা অনেক ভালো থেকো, আবার দেখা হবে সেই আশায় রইলাম। এবং আমরা মৌলির কাছে কবিতা শুনবো। কবিতা বের করা হয়েছে? আর চুলটা না, চুল তার কবেকার, ওটাকে একটু সরিয়ে দিতে হবে পিছনে, তাহলে আমরা কিন্নরি কণ্ঠটা আরেকটু সুন্দর করে শুনতে পারবো। না গো, ওই দিকে পেছনে নিতে হবে। পেছনে নিতে হবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই লেপেলে ঘষা খেলে কণ্ঠটা সুন্দর হয় না। তো আমি কি বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেব, তাই না? আমরা কবিতা শুনতে শুনতে চলে যাব। লেডিস ক্লাবের বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে, যারা পরে এই অনুষ্ঠান আবার দেখবে, তাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যাতে এইভাবে সবসময় আড্ডায় নিজেদেরকে প্রাণিত করতে পারি, নিজেদেরকেই নিজেরা উৎসাহিত করতে পারি, সেই শুভকামনা আমার জন্য সবসময় তোমরা রাখবে আমাদের জন্য। আমরা এখন কবিতা শুনতে শুনতে বাড়ি চলে যাব। বাড়ির সকলকে, সবার বাড়ির সকলকে ভালোবাসা রইল। পরিবার নিয়ে ভালো থাকা মানে সব কিছুতে ভালো থাকা। আমি বিদায় নিচ্ছি। আর জুমানদারা বকুল, আবার দেখা হবে। হ্যাঁ, এবছরই দেখা হবে। কবিতা। আমি যেহেতু আজকের টপিক হচ্ছে কথার সৌন্দর্য, তো কবিতায় যেমন খুব সুন্দর করে কথাগুলো থাকে যেটা মন ছুঁয়ে যায়, সেরকম একটা কবিতা পড়বো। কবিতাটা ভালোবাসার। সামনের মাসে আবার ভালোবাসা দিবসও চলে আসছে। যারা এই কবিতাটা অনেকে শুনেছেন, যারা শোনেননি শুনবেন, এবং তার প্রিয়তম বা প্রিয়তমাকে সামনের মাসে বলতে পারবেন। এবং জুমে যুক্ত রয়েছে আমার বাবার খুব প্রিয় একজন অনুরাগী আছেন, তারও হয়তো ভালো লাগবে, কারণ কবিতাটা আমার বাবারই লেখা, হুমায়ুন আজাদের লেখা। সেই কবে থেকে জ্বলছি, জ্বলে জ্বলে নিভে গেছি বলে তোমার চোখে পড়িনি। সেই কবে থেকে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি বলে তুমি লক্ষ্য করনি। সেই কবে থেকে ডাকছি, ডাকতে ডাকতে স্বরতন্ত্রী ছিঁড়ে বোবা হয়ে গেছি বলে তুমি শুনতে পাওনি। সেই কবে থেকে ফুটে আছি, ফুটে ফুটে শাখা থেকে ঝরে গেছি বলে তুমি কখনো তোলনি। সেই কবে থেকে তাকিয়ে আছি, তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি বলে একবারও তোমাকে দেখিনি।
এটা একটা প্রেমের খুব সুন্দর কবিতা না, খুব একদম একদম সুন্দর। অসাধারণ। যারা মানে প্রেম করে বা সবারই তো ভিতরে একটু ক্রিয়ে থাকে, থাকে। খুব ভাল লাগে কবিতাটা আমার। তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।